আর নমো দুটোর পার্থক্য তো অবশ্যই খেয়াল করেছো। তোমার কবে চাকরি হবে, তোমার কি টাইপের চাকরি হবে, নাস্তিককে অনেকেই তো আছে যারা ঠাকুর বিশ্বাস করে। তুমি আমাকে এরকম লোক পেলে দেখাবে একটা যে দেবী গটে লাথি মারবে। আলটিমেট এই যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় এর ব্যাড এফেক্টগুলো কেটে। হ্যাঁ, ভুল করছো তুমি, স্থানকাল পাত্র বিচার করছো না, তুমি কখন তোমাকে মন্ত্রটা সিদ্ধি করা। এন্ড অফ দ্য ডে তোমার যদি চার্টে রিকভারি থাকে তাহলে তুমি রিকভারি পাবে। তুমি ওটা করছো প্রণাম মন্ত্র, আর তোমাকে যে মন্ত্রটা বলে লক্ষ্মী লাভ হবে, ধন লাভ হবে, সেটাকে তোমার দেওয়া হচ্ছে বীজ মন্ত্র। ইনটিউশনটা কি দিতে পারবে এআই? লোক ঠকানোটাও কিন্তু সবাই পারে না, ওটাও চার্টে থাকতে হবে। আচ্ছা, জব না করে যদি কেউ মন্ত্র শোনে তাতেও কি ক্ষতি হতে পারে? আমাদের ছোটবেলা থেকে কি শিক্ষা দেওয়া হয়েছে ব্রাহ্মণ না হলে ওং বলতে নেই, নমো বলতে হয়। মন্ত্র যে মনকে রক্ষা করে, যে সাউন্ড ভাইব্রেশনটা সব থেকে বড় আমার কাছে মানুষ যাও, শান্তি খুঁজুন, সুখ খুঁজবেন না। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত কেপি অ্যাস্ট্রোলজার শ্রী প্রভাকর স্যারকে। নমস্কার স্যার। নমস্কার, আপনাদেরও নমস্কার সবাইকে। আচ্ছা, প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, যেটা আমিও ছোটবেলায় হয়তো করেছি, যে সকালবেলা উঠলেই কিছু পেপারে বা ডেলি নিউজের যে ম্যাগাজিনগুলো থাকে তার মধ্যে আমরা হয় সাপ্তাহিক নয় প্রত্যেক দিনের রাশিফল দেখে নিই যে আজকে আমার রাশিটা কেমন চলবে। এবং এটাও সত্যি কথা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা কিন্তু 99% মেলে না। আজকে অর্থপ্রাপ্তি কিছু প্রাপ্তিই হলো না, এটা কেন? প্রথম হচ্ছে এটা না মেলা স্বাভাবিক। তার কারণ খুব ছোট আমি একটা হিসাবে বলছি সবাই যাতে বুঝতে সুবিধা হয়। ভারতবর্ষে মনে করো 100 কোটি লোক, রাশি আমাদের 12টা, 8 12 96, অন এভারেজ 8 কোটি করে লোক এক একটা রাশির অধিকারী, মেল ফিমেল বোথ। তা কোনো এক জাতক বা জাতিকা তোমার বাড়ির পাশাপাশি বা তোমার লোকালিটিতে 5 জনের কন্যা লগ্ন বা কন্যা রাশি আছে, আজকে তার লেখা আছে প্রাপ্তিযোগ। 5 জনের একসঙ্গে প্রাপ্তিযোগ হয় না। জায়গাটা আমাদের ভুল, যারা দেখে তাদের ভুল না। তার কারণ আমরা জ্যোতিষীরা সিনিয়র অথবা জুনিয়র যারা প্র্যাকটিস প্রতিদিন করছি বা প্রতিনিয়ত করছি, তারা বোঝাতে পারি না যে আমাদের অরিজিনাল কি দেখা দরকার। তার কারণ তোমাকে আমি একটু অ্যাস্ট্রোলজিটা না বোঝালে বুঝতে পারবে না। তোমার কন্যা রাশি, দ্বিতীয় স্থান থেকে ধনভাব দেখা হয়। তা কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্রটা 8 কোটি লোকের 12টা রাশির মধ্যে বিভিন্ন জায়গায় বসে আছে। কাউর একাদশে বসে, কাউর অষ্টমে বসে, কাউর দ্বাদশে বসে, এবং ট্রানজিশনে কিন্তু প্রত্যেকের একই জায়গায় বসে। ট্রানজিশন অর্থাৎ গোচর, কন্যা রাশি সাপেক্ষে তার দ্বিতীয় পতি মনে করো 8 কোটি লোকেরই সপ্তমে বসে আছে। কিন্তু জন্মকালীন তোমার এই দ্বিতীয় পতি শুক্র অষ্টমে বসে, অষ্টম থেকে ব্রেকআপ, বাধা, এগুলো বোঝায়। তা তোমার দ্বিতীয় পতি শুক্র যখন অষ্টমে বসে আছে, যে ঘরে বসে থাকবে, যার নক্ষত্রে বসে থাকবে, তার ফল দেবে। তো সেই হিসাবে সপ্তম পতি সপ্তমে গোচরে বসে আছে, সবাইরই গোচরে সপ্তমে, কিন্তু তোমার অরিজিনাল যে ন্যাটাল চার্ট, সে ন্যাটাল চার্ট অনুযায়ী তোমার যে ঘরে বসে আছে তার ফল দেবে। সেই কারণে আমাদের এই জায়গাটা মেলে না। কারো মেলে, তোমার মনে করো তুমি কন্টিনিউ দেখতে দেখতে যাচ্ছ, 365 দিন দেখছো, 365 দিনের মধ্যে একদিন মনে করো 300 দিনের মাথায় গিয়ে তোমার চারটা প্রমিস করলো, আজকে তোমার লেখা আছে আজকে তোমার কোথাও জার্নি আছে বা কোনো তীর্থস্থান ভ্রমণ আছে। দেখা গেলো সেদিন তুমি তারাপীঠ ঘুরতে চলে গেলে, তোমার মিলে গেল, কিন্তু আর 364 দিন তোমার আর মিললো না। এই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের টোটাল অ্যাস্ট্রোলজিটা জানতে হবে। আচ্ছা, তাহলে কি অনেক ইংলিশ পেপারে যেমন সানসাইন থাকে, মুনসাইনও থাকে, তো তাহলে কি মুনসাইন দেখা উচিত? না, মুনসাইন সানসাইনের ব্যাপারটা না। ইংলিশ মতে তো আবার রাশিটা একদম একদম সানসাইন দেখা হয়, ওনারা দেখেন সানসাইন, আমরা দেখি মুন। কোনটা বেশি অথেন্টিক? অথেন্টিক দুটোই। যদি তুমি বলো কেন, সানসাইনটা হচ্ছে সূর্যের পজিশন, সূর্যের যে পজিশনটা দেখা হয়, সূর্যের রবির মুভমেন্ট 30 ডেজ, আর চন্দ্রের মুভমেন্ট 2.5 দিন। কিন্তু তাহলে ফাস্টার কে? চন্দ্র। অর্থাৎ চন্দ্র যে মুভটা করছে অনেক ফাস্ট মুভ করছে, আর 30 ডেজ কিন্তু রবি একটা ঘরে বিলং করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি রাশিটাকে প্রাধান্য দেবো বেশি, অর্থাৎ চন্দ্রটাকে। আচ্ছা, এই লগ্ন আর রাশির মধ্যে ফারাকটা কোথায়?
রাশি কোনো রাশিচক্রে জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে সেই সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে জাতক বা জাতিকার রাশি। চন্দ্র যে নক্ষত্রে থাকবে জন্মের সময় সেটা হচ্ছে জাতক বা জাতিকার মহাদশা। আর লগ্নটা হচ্ছে জাতক বা জাতিকা জন্মের সময় জন্মস্থান সাপেক্ষে পূর্ব দিগন্তে যে বিন্দু উদিত হবে সেইটা হবে লগ্ন। লগ্ন মুভ করতে 60 মিনিট থেকে 90 মিনিট সময় লাগে একটা ঘর চেঞ্জ করতে, যেখানে রাশির লাগে 2.5 দিন। এই কারণে আমি পার্সোনালি লগ্নটাকে প্রায়োরিটি দিই বেশি। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মানসিকতার, অর্থাৎ ওই জাতক বা জাতিকা মানসিকতাটা কীরকম, কীভাবে সে চড়বে, কি চাইছে, এই জায়গাটা শিল্পী সুলভ কিনা, কল্পনাপ্রবণ কতটা, এটা আমরা চন্দ্র থেকে দেখি। চন্দ্র থেকেও বিচার করা হয়। তুমি যখন গভীর বিচারে যাবে, কেন অ্যাস্ট্রোলজি একটা এত বড় সাবজেক্ট, তোমাকে 2 মিনিট 3 মিনিটে 5 মিনিটে আধ ঘন্টায় সম্ভব না। একটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হয় না। এটা লগ্ন থেকে বিচারটা করলে স্পেসিফিক হয়, অনেক স্পেসিফিক আসবে। আমরা দেখবে আমরা প্রত্যেকে বা যারা জ্যোতিষী আছেন যোগ, বিভিন্ন রকম যোগের কথা আমরা বলি, এই যোগ সেই যোগ, বুধায়িত্ব যোগ। তোমাকে আমি উল্টো একটা প্রশ্ন করে যাই ক্যামেরার সামনে। 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, পারমুটেশন কম্বিনেশন করো, কতগুলো যোগ দাঁড়াবে দেখো। তা কার ক্ষেত্রে ওটা সম্ভব মনে রাখা অতগুলো? অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকবে, আমি বলে না, মানে এটা পুরোটাই এক্সপিরিয়েন্স ওরিয়েন্টেড। এবং তুমি এটা যদি ভাবো কোনো বই দেখে বই পড়ে শিখে যাবে, এটা এরকম কোনো সহজ জিনিস না। বর্তমানে যে প্রবলেমটা হয়ে গেছে, কিছু পাচ্ছি না, চলো জ্যোতিষটা করি। আর এখন তো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপও অ্যাপ বেরিয়ে গেছে, সবই বেরিয়ে গেছে, ওখানে প্রেডিকশন দিয়েও দিচ্ছে। কিন্তু ওখানকার যে প্রেডিকশনটা সেটা গ্রস একটা প্রেডিকশন। তোমার কবে চাকরি হবে, তোমার কি টাইপের চাকরি হবে, দেখা গেল লগ্ন সব ওখান থেকে তোমার চার্টটা তুমি অ্যাপসে বের করলে তোমার আর্মি বা পুলিশ এরকম জায়গায় চাকরি হবে। কিন্তু ওখানে তো শেষ না, তুমি তো পড়েছো মনে করো কমার্স নিয়ে, তা তুমি এবার আর্মিতে বা পুলিশে যখন যাবে তখন কি তুমি ফ্রন্টে দাঁড়াবে রাইফেল নিয়ে, না পেন নিয়ে অফিসিয়াল কাজ করবে, অ্যাকাউন্টস দেখবে? এই বিচারটা কিন্তু এখন অ্যাক্সে নেই, অ্যাক্সে বেসিক্যালি পাওয়া যায় না। এটা কিন্তু একটা জ্যোতিষী যদি প্রকৃত জ্যোতিষটা জানে তাহলে আশা করি সে বলতে পারবে। কিন্তু আজকে আমরা এটাও তো জানি যে টেকনোলজি যেভাবে এগোচ্ছে, অনেক মানুষেরই কিন্তু অনেক কাজ এআই করে ফেলছে। তো সেই জায়গা থেকে এআই আসার ফলে তো আমার কি মনে হয়, মানে অ্যাস্ট্রোলজিও তো আরও অনেক অ্যাডভান্স হবে, আরও অনেক অ্যাস্ট্রোলজি অ্যাডভান্স হবে, ঠিক আছে ভাই, সেখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি একটা জিনিস বলে যাই, ইনটিউশনটা কি দিতে পারবে এআই? একটা আর্টিস্টের ফিল, সেটা কি এআই কোনোদিন দিতে পারবে? ফিল কোনোদিনও মেশিন দিতে পারে না, ফিল একটা মানুষই পারে দিতে। একটা 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 60 বছর একটা অ্যাস্ট্রোলজার প্র্যাকটিস করছেন, তার যে এক্সপেরিয়েন্সটা সেটা এআই কি করে দেবে? এআই এর কাছে প্রচুর চার্ট আছে, অনেক ইনফরমেশন আছে, 100 কোটি চার্ট দেওয়া আছে তার কাছে, কিন্তু কোনো একটা জায়গায় ফাঁক। আমি যার কাছে জ্যোতিষ শিখেছি, আমার গুরু, শিক্ষাগুরু গত হয়েছেন সব্যসাচী বাবু অশোক রায়, তা একটা ঘটনা পরে বলছি তোমাকে, একটা চার্ট নিয়ে স্যারের। তা স্যার বলেছিলেন 98 থেকে 99% পর্যন্ত একটা অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করতে পারবে, 1% কিন্তু ফাঁকা থাকবেই, ওটা ঈশ্বরের জন্য। তাহলে তো আমি ঈশ্বর হয়ে যাব। মানুষ যদি সবটাই বলে দিতে পারে তাহলে মানুষ ঈশ্বর হয়ে যাবে। তো অনেক সময় ডাক্তারের কাছে গিয়েও প্রপার ডায়াগনোসিসটা হয় না। ডাক্তারের ভুল না, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ডাক্তারের ভুল না, উনি বুঝতে পারছেন না। বিভিন্ন রকম টেস্ট হয়েছে, তুমি দেখবে কোনো অ্যাস্ট্রোলজার, যে প্রকৃত অ্যাস্ট্রোলজার হয়, অ্যাস্ট্রোলজিটা জানেন, সেই চার্টটা যখন তুমি দেখবে সেই জাতক বা জাতিকার, তার 6th হাউস যে রোগ বিচার করা হয়, সেখানে দেখবে কেতু বসে আছে।
কেতু হচ্ছে আনআইডেন্টিফাইং, খুব সহজে ডিনোট করা যায় না, টাইপ অফ ডিজিজ। এবার ওই কেতু যদি 10তে চলে যায়, এবার তোমার প্রফেশনটাও কিন্তু হিডেন হয়ে গেল। কি হতে পারে সেটা? হতে পারে। ভারতের যে কোনো সিক্রেট এজেন্সিতে তুমি কাজ করতে পারো, যেটা খুব সহজে লোক দেখে বুঝবে না। কেতুটা হচ্ছে আনআইডেন্টিফাইং। তোমাকে আমি ওই জন্যই বললাম, আমি তোমার পেটে প্রচণ্ড পেন হচ্ছে, তুমি আগে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার দেখি ইনস্ট্যান্ট রিলিফ হোক। তোমাকে আমি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে অবশ্যই বলবো, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার যদি চার্টে রিকভারি থাকে, তাহলে তুমি রিকভারি পাবে। ডাক্তারের কাছে যাও, উকিলের কাছে যাও, আর অ্যাস্ট্রোলজারের কাছে যাও। তো বিপদে পড়লে কি অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া দরকার লাগে? সবসময় কাজে থাকা উচিত। বিপদে পড়লে না, বিপদে পড়লেও যেতে হবে না, ভালো সময় হয় না। ব্যাপারটা হচ্ছে, আমি উল্টো বলি প্রত্যেককে, জ্যোতিষীর কাছে যেতে গেলে তো এখন 1000 টাকা 1500 টাকা ভিজিট আছে। আরে প্রত্যেকে আপনারা একটু শিখুন না। কার কাছে শিখবে? কোন একজন ভালো অ্যাস্ট্রোলজার, যাকে আপনার ভালো লাগে, যার কাছে ভালো লাগবে, তার কাছে জ্যোতিষটা শিখুন না। এটা একটা বছর তো। আমি যেটা শুনেছি, জ্যোতিষ শেখাটাও নাকি ছকে থাকে, নাকি সবাই শিখতে পারে? না, জ্যোতিষ শেখাটা অবশ্যই ছকে থাকে। দেখো, 100 কোটি লোক তো জ্যোতিষী হবে না। আমি তোমাকে কিন্তু এই মিথটা ভাঙতে বলছি। ব্যাপারটা হচ্ছে, জ্যোতিষটা তাহলে মানে জ্যোতিষ শিক্ষাটা কি এতটাই সহজ যে আপনি কাউকে ডক্টরি শিখতে বলছেন না, ব্যারিস্টারি শিখতে বলছেন না, বলছেন জ্যোতিষটা শিখে নিতে? তুমি ট্রেনে বাসে যাতায়াত করলে বুঝতে পারবে, মাথার যন্ত্রণা করতে কী ওষুধ খেতে হবে। ডাক্তারে যাওয়ার আগে ট্রেনের কম্পার্টমেন্টে বলা হয়। চায়ের দোকানে বসে শুনলে, চায়ের দোকানে চা খেতে বসে ওখানে শুনতে পাবে, একদম ধনীর এইভাবে ব্যাটটা করা উচিত ছিল। একদম। তুমি বাসে উঠে যখন বসবে, পাশের সিট থেকে বলবে তোমার ল ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিছু বলছো, উনি কনসাল্ট করে দেবেন বাসে বসে, তোমার কি করলে কোথায় গেলে ঠিক হবে, তোমার কি করা দরকার। সবটাই হাতুড়ে প্রেডিকশন। আমি প্রত্যেককে সম্মান নিয়ে বলছি, যে সাবজেক্টে তুমি যাবে সেটা যদি তুমি জানতে পারো। এবার ডাক্তারি জানাটা তো আমাদের সবার ক্ষেত্রে টাফ, এটা ফার্স্ট ব্যাপার। মানুষ কিন্তু আজও বড় লোক বলো আর গরিব বলো আর নিম্ন মধ্যবিত্ত বলো, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রবণতা এখন আছেই, থাকবেই। যে কোনো কেউ জানিয়ে যায়, কেউ না জানিয়ে যায়। একদম সবাই বিলিভ করে, 90% লোক বিলিভ করে। আমি আমার 94 থেকে আমি অ্যাস্ট্রোলজিটা পড়ছি, 2025। আমি এখনো নাস্তিক পাইনি একজনকে। ধর্ম মানে না, ভগবান মানে নাকি সেই নাস্তিক মানুষগুলো আপনার কাছে আসেনি? নাস্তিককে অনেকেই তো আছে যারা ঠাকুর বিশ্বাস করে। তুমি আমাকে এরকম লোক পেলে দেখাবে একটা, যে দেবী ঘটে লাথি মারবে, পুরো দায়িত্ব আমার, দেখব। আমি এরকম লোক পেয়েছিলাম, বলেছিলাম দেবী ঘটে লাথি মারুন, আমি দায়িত্ব নেব, মব যা আছে। বলে না, এটা মানুষের সেন্টিমেন্ট। আলটিমেট কি সেন্টিমেন্ট? ওটা ভয় না ভয়। তাহলে নাস্তিক হলো কোথায়? ব্যাপারটা হাইট করার প্রবণতা। দেখবে উচ্চ মধ্যবিত্ত বা বড়লোক শ্রেণীর যারা আছে না, তারা যে জ্যোতিষীর কাছে যায়, সে কিন্তু কোনোদিন তার পাশের বাড়ির কাউকে রেফারেন্সটা দেবে না, আমি ওই জ্যোতিষীটার কাছে যাই। তার কারণ, যদি পাশের বাড়ির ও ভালো হয়ে যায়, তাহলে তো আমি ডাউন হয়ে যাবো, বা আমার জায়গাটা প্যারালাল হয়ে গেল। হিংসে। সাবজেক্টটা অনেক বড়। আচ্ছা, মানুষের মানে জাজ করবে কিভাবে? ভালো জ্যোতিষের কি বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে, নাকি মাউথ পাবলিসিটিতেই সে এগিয়ে যেতে পারবে? ভালো জ্যোতিষের কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তাহলে যারা বিজ্ঞাপন দিচ্ছে আছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, তারা সবাই ফেক? আচ্ছা, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া হয় কেন? আমি যে কেমন আছি সেটা জাহির করার জন্য। কেমন আছি ভাই? বেঁচে আছি এখনো, আমি আছি। আমার মনে হয় যে প্রকৃত জ্যোতিষটা জানে এবং এটা লং টার্ম করছে, তার অ্যাডভার্টাইজমেন্টের রিকোয়ারমেন্ট নেই। তার কারণ, তুমি মনে করো 30 বছর 40 বছর প্র্যাকটিস করছো, তা তোমার যদি সেই ক্রেডিবিলিটি থাকে অ্যাস্ট্রোলজি, তোমার 40 বছর পরে সে কি প্রমাণ করতে হবে তুমি অ্যাস্ট্রোলজার? তার কারণ, আজ থেকে 30 বছর আগে যে ক্লায়েন্টটাকে দেখেছো, তার যদি প্রপার প্রেসক্রিপশন হয়, প্রপার ডায়াগনোসিস হয়, প্রপার তার চলার রাস্তাটা তুমি বলে দিতে পারো, তুমি অলরেডি 3টে জেনারেশন তার পাবে। যে ছেলেটা বা মেয়েটা তোমার কাছে এসেছিল, তার বাবা তোমার কাছে হাত ধরে নিয়ে এসেছিল, এটা আমার ছিল, এটা দেখে দিন স্যার। তুমি দেখলে সেই ছেলেটা ম্যাচিওর হলো, সে বিয়ে করলো, বিয়ে করার সময় তার মিসেস, আফটার ম্যারেজ তার মিসেসকে নিয়ে এসে, আমার মিসেস এই
তারপর যখন তাদের ইস্যু হলো, বাচ্চাটা যখন একটু বড় হলো বা বাচ্চাটা যখন হলো, নামকরণটা স্যার আপনি একটু বলে দিন। তোমার অ্যাডভার্টাইজমেন্টে কী দরকার আছে? আমি কে বড় কে ছোট এখানে অ্যাস্ট্রোলজিতে আমি জানি না, কারণ আমার যে স্যার ছিলেন আমি ওনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে দেখিনি, প্রয়োজন হয়নি। আর ওনাকে দেখে আমার যা শেখা, খুব মজার একটা ঘটনা, আমি স্যারের কাছে গেছিলাম জ্যোতিষ শিখবো বলে। তা স্যার বলেছিল জ্যোতিষ শিখে কী করবি? তা মেজর পার্সেন্ট এখানে পিপল কি বলে, এমনি শখে শিখছি। আমি উল্টো বলেছিলাম, স্যার আমি এখান থেকে এটা প্রফেশন করব, কি করতে হবে? আর হলো জীবনটা ঠিক উল্টো। অ্যাস্ট্রোলজিটা স্যারের থেকে শেখার পরে ওটা করেই খেতে হবে এরকম ব্যাপারটা না, ওটা ভালো লাগা। আমার কিন্তু অ্যাস্ট্রোলজিটা আজকে আমার ভালোবাসা, ভালো লাগা, ভীষণভাবে ভালোবাসা। আমার প্রতিদিন কোনো চার্ট আসলে, নতুন চার্ট আসলে ভালো লাগে। চার্ট মিললে আজকে আমার আনন্দ হয় না, চার্ট না মিললে আমি চেষ্টা করি কেন মেলিনেরও দেখার, সেটা 1 দিন 2 দিন 3 দিন। এখন দেখবো জ্যোতিষিক ট্রেন্ড 10 মিনিটে 15 মিনিটে একটা ক্লায়েন্ট দেখা, কনসালটেশন কমপ্লিট। একটা ক্লায়েন্ট দেখা হয়ে গেল 500, 1000, 1500, 2000, 5000। তোমার সঙ্গে তো লোকটার বন্ডিংই হলো না। আচ্ছা, আমি শুনেছি এই জ্যোতিষীরা নাকি এটাও জানার চেষ্টা করে তার কতটা পকেটের জোর আছে, সে দামি পাথর নেবে কি নেবে না। যদি দেখে পকেটের জোর নেই, তাকে তাড়াতাড়ি ছেড়ে দিল। কি লাভ হতে? কিন্তু এগুলো হয় বাস্তব। হতে পারে। আপনি 40 বছর ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন। আমি 94 থেকে 2025। 40 বছর। আপনি আপনার নিজের ক্ষেত্রে এটাকে কতটা কাজে লাগিয়েছেন, মানে নিজের কতটা? আমি এখনো সাইকেল নিয়ে ঘুরি। আমি স্কুটি, লোকের পয়সা স্কুটি কিনতে পারিনি, 4 চাকা তো ছেড়ে দাও। খুব পরিষ্কার, আমার রিকোয়ারমেন্ট নেই, আমি খুব হ্যাপি এতে। তা নিজেকে নিজের ভালো করা যায় না? ভালো তো, ভালো, খারাপ কোথায় আছি? না, কিন্তু মানুষও না না, ভালো মানে অর্থ, নাম, যশ এগুলোই বোঝে। কোনো প্রয়োজন রিকোয়ারমেন্ট নেই তো। ওটা ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি কতটা চাও। মানে আপনি চাইলে করতে পারতেন। ব্যাপারটা এখন তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে আমি BMW নিয়ে ঘুরবো, তাহলে তুমি তো ওইভাবে পয়সা করবে। আর আমি খুব স্যাটিসফাইড, আমি 10 কিলোমিটার 12 কিলোমিটার স্টিল টু টাইম সাইকেল চালাতে পারি, আমি শারীরিক ফিট। এটা তো আপনি খুব সুন্দর করে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। ধরে নিলাম আমি আপনার কাছে জ্যোতিষী শিখলাম, আমি চাই BMW চেপে ঘুরতে। এটা কি আমি আমার নিজের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবো? মানে অ্যাস্ট্রোলজি দ্বারা নিজে। প্রথম হচ্ছে তোমার চার্ট যদি প্রমিস করে 1 পয়সা ইনকাম করবে, আর সেকেন্ড লোক ঠকিয়ে পয়সা ইনকাম করবে, লোক ঠকিয়ে পয়সা ইনকাম করবে, তাহলে হবে। লোক ঠকানোটাও কিন্তু সবাই পারে না, ওটাও চার্টে থাকতে হবে। জন্ম থেকে মৃত্যু, তুমি যদি বলো হাসলে তুমি লোক ঠকানোটা বললাম, ঠকানো কোন প্রফেশনে নেই। না আমি ওইটা যাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি যে কারণে বলতে গিয়ে সরে গেলাম, সেটা হচ্ছে জ্যোতিষীর কাছে যাচ্ছ কেন? বিবাহ, অর্থ সংক্রান্ত, ইস্যু ওরিয়েন্টেড, প্রফেশন ওরিয়েন্টেড। এইগুলো যদি তোমার রাশিচক্রের মধ্যে থাকে, তাহলে তুমি চিটিংবাজি করবে, সেটাও তোমার চার্টে আছে। তুমি সাধক হবে, সেটাও তোমার চার্টে প্রমিস করছে। তোমার ওই যে চার্ট, জন্ম ছক, ওটাই তোমার মাদার। তাহলে কর্মফল বলে কিছু নেই। ভাগ্য প্লাস ভাগ্য, ভাগ্যফল, নো কর্মটর্ম। তোমার আবার বলছি, চার্টে আছে তুমি কর্ম করেই খেতে হবে। না, ভালো কর্ম, খারাপ কর্ম, তার কোনো সুফল কুফল এগুলো কিচ্ছু নেই। খারাপ কর্ম করলে তার তো ফল আসি একটা, আমি সেটা বলছি না। না, সেই ফল যদি তার চাটে না থাকে, কেউ একজন খুব ভালো। চার্টে আছে, প্রত্যেকটা চার্টে আছে। তোমরা চার্ট করেন, প্রত্যেকটা তোমরা দেখিয়ে দেবো। আপনি বললেন যে মার্ডারার, সে মার্ডারার হবে চার্টে আছে। না, এটা তো আপনি একদম স্পেসিফিক করছেন। আমি বলতে চাইছি, আমাকে আপনি কোনো একটা এক্সাম্পল, একটা কারো চার্ট দিলেন যে এটা একদম খুব অনেস্ট এবং খুব ভালো চার্ট। তো এ যদি কালকে ক্রাইম করা শুরু করে, ক্রাইম করবে না, আমি তোমাকে অ্যাসিওর করছি। আমি যদি চার্ট দেখে তোমাকে বলি ও ক্রাইম করবে না, করবে না, তাহলে তো আজকে পুলিশ তাহলে অ্যাস্ট্রোলজির সাহায্য নেয় না কেন? নেওয়া হয়, তুমি বুঝতে কি করে নেওয়া হয় না? যে একজন ভিক্টিমকে ধরলো, এ দোষী কি খুন। নেওয়া হয় না বুঝতে কি করে তুমি? আমাদের কোনো ডিটেকটিভ এজেন্সি অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নেয় না, জানলে কি করে? ভারতবর্ষের কোনো ফুটবল টিম অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নেয়নি, তুমি জানলে কি করে? সে কনসালটেশনের মাধ্যমে কি করবে? একটা ম্যাচকে জিতিয়ে দিতে পারে অ্যাস্ট্রোলজার। কোন প্লেয়ারটা ভালো করবে, কোন প্লেয়ারটা গোল দেবে। কিন্তু আবার আপনি নিজেও তো বলছেন যে এটা 99% ম্যাচ করতে পারে, 1% ম্যাচ করে না। 99 অব্দি যাবো তো আমি। 100% যারা বলে তাদের ক্ষমতা আছে, আমার ক্ষমতা নেই। আমি এটা আপনি নিজেকে ছোট করতে। না, ছোটও না, খুব প্র্যাকটিক্যাল। আমি 70-80% বলতে পারলে আমি নিজে স্যাটিসফাইড। আর উল্টো দিকের লোক তো 50%টা খুশি হয় গো। তোমাকে 5টা জিনিস বলবে, তুমি 3টে বলবে, লোক খুশি হয় ওতে। আমি সেই জ্যোতিষী
আমি মোহনবাগান ক্লাব নিয়ে কাজ করেছি, পিয়ালতেস নিয়ে কাজ করেছি আমি। যে কোনো কারণে আর গভীরে গেলাম না। বলে দেওয়া যায় কোন প্লেয়ারটা ফার্স্ট হাফে খেললে ভালো হবে, কোন প্লেয়ারটা সেকেন্ড হাফে খেললে ভালো হবে, সেকেন্ড হাফে কখন না বলে গোল হবে, ফার্স্ট হাফে কখন তুলে নেওয়া দরকার, তা আমি কেন ইউজ করব না? আসলে আমরা জ্যোতিষটাকে শুধু বিবাহ, কর্ম, নামকরণ এই জায়গাতে আবদ্ধ করে রেখেছি। এটাকে যদি আর একটু ভাঙা যায় না, এবং ভালো ছেলেমেয়েরা আগামী দিন যদি আসে, ব্যাপকভাবে যদি এটাকে নিয়ে চর্চা করা যায়, এটা প্রচুর কাজে লাগবে। আপনি তো আমাদের জ্যোতিষটাকে 100% মানেন। আমি মানি, অবশ্যই মানি। আচ্ছা, ধরে নিন আমার আজকে কোনো জয়েন্টের পরীক্ষা আছে বা আজকে চাকরির একটা ইন্টারভিউ আছে, অথচ আপনি আমায় প্রেসক্রাইব করলেন যে আজকের দিনটা খুব খারাপ, তাহলে আমি কি জয়েন্টের পরীক্ষায় বসবো না বা ইন্টারভিউ যাবো না? না, একদম দেবে খারাপই তো হবে। না। ব্যাপারটা বলি তোমাকে, দেখো এখানে জ্যোতিষের যে মেন ব্যাপারটা, স্যারও বলতেন, আমিও খুব বিশ্বাসী আজকে দাঁড়িয়ে, তোমার নিজের মানসিক স্থিরতা আজকে কতটা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার। তুমি কোনো কারণে বায়াস হয়ে আছো, আমি তোমাকে কি একটা কোয়েশ্চেন করলাম, তুমি এটা কোনো পারিবারিক কিছু বা শারীরিকভাবে খুব প্রবলেমে আছো, তোমাকে আমি একটা প্রবলেম করলাম আর প্রবলেম বলছি, তুমি কি সেটা খুব 100% নিতে পারবে? শোনার মানসিকতা থাকবে? মনে করো আমি একটা অ্যাস্ট্রোলজার, তুমি এসে বলছো যে দাদা আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি যাবো। আমি একটা ফ্যামিলির কোনো প্রবলেমে খুব অরিড আজকে, আমি তো কনসেন্ট্রেশনটা নেই। এবং মজার ঘটনা, আমি 4টা তোমার ভুল করলাম, করে বললাম আজকে তুমি যেও না। দোষটা কার? অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোলজারের? অ্যাস্ট্রোলজারের অবশ্যই। তাহলে তুমি যেদিনকে বায়াস হবে, তোমার যেদিনকে কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে না, সেদিন তুমি করো না। শুধু পয়সার জন্য অ্যাস্ট্রোলজিটা না, প্রথম এবং শেষ ওইটা। ক্লায়েন্ট দেখবো ডেলি 10,000, 20,000, 50,000 করে নিয়ে ঘরে যাবো, এই জন্য জ্যোতিষ না। তোমার তো নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যেতে হবে। অ্যাস্ট্রোলজিটা শিখেতে যদি পয়সা কামিয়ে গেলাম, একটা 4 হুইলার ভালো চললাম, একটা ভালো ফ্ল্যাটে থাকলাম, ওটা তো জ্যোতিষ কোথায় হলো? তুমি অন্য প্রফেশনে গিয়েও করো, তুমি প্রচুর প্রফেশন আছে, তুমি জ্যোতিষ আসবে কেন? তোমার কোয়ালিফিকেশন আছে, তুমি বিভিন্ন ভালো ভালো অন্য প্রফেশনে যখন জ্যোতিষ আসতে হবে না। এই সাবজেক্টটা প্রাচীনকালে কারা পড়াশোনা করেছে তুমি দেখবে, আর এখন আমার মতো মূর্খ তারা এখন অ্যাস্ট্রোলজিতে। তা আলটিমেটাম তো জায়গাটা ওই জায়গায় পৌঁছে গেছে, আজকে হাসির জিনিস হয়ে গেছে। তা হাসির জিনিস কেন হবে না? 2 মিনিটে বশীকরণ, 2 মিনিটে সৌভাগ্য লাভ, এই বিজ্ঞাপনগুলো তো নামি সংবাদ পেপারে বেরোচ্ছে প্রত্যেক দিন। ব্যাপারটা দেখো, তাই হাস্যকরটা করেছে কে? ওই বললাম অ্যাস্ট্রোলজিটা না, অ্যাস্ট্রোলজি আজও অথেন্টিক, আমি ঠিক না। কেন? দ্বিতীয় ভাব থেকে, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব থেকে ফিনান্সিয়াল স্ট্যাটাস দেখা হবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখা হবে। ওটা আজ থেকে 2000 বছর আগেও ছিল, আজও আছে। এবার আমি যদি এক্সট্রা ওর মধ্যে কিছু চাপাই, তার দোষ তো আমার হলো, মেন জায়গাটার না। বেশটা কি আছে? এবার আমি যদি ক্লায়েন্টকে ভুল ব্যাখ্যা দিয়ে পাথর কবচ বেচি, সেটা তো অ্যাস্ট্রোলজির দোষ। তাহলে আপনারা যারা ভালো অ্যাস্ট্রোলজার তারা প্রতিবাদ করছেন না কেন যে 2 মিনিটে বশীকরণ সম্ভব নয় বা 2 মিনিটে বিবাহ করিয়ে দেওয়া সম্ভব নয়? 2 মিনিটে বশীকরণ, 2.5 মিনিটে বশীকরণ, প্রথম হচ্ছে আমি তন্ত্রটা অতটা ভালো বুঝি না। অনেক বড় বড় তান্ত্রিক আছেন যারা 2 মিনিট, 2.5 মিনিট, 5 মিনিটে বশীকরণ করেন। দুটো ডিফারেন্ট জিনিস। জ্যোতিষ একটা পার্ট, তন্ত্র একটা পার্ট। বশীকরণ করার আগে যে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে? কোনো একজন তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে। তন্ত্র কথার অর্থ কি? তন্ত্র, তান কথার অর্থ শরীর, রক্ষা করা। ঠিক আছে? তা যে সাধক নিজের শরীরকে রক্ষা করতে শিখেছে, সেটা হচ্ছে তন্ত্র। আর ওই বাসে, ট্রেনে, ট্রামে 5 মিনিট, 2.5 মিনিট, 1.5 মিনিটের যে বশীকরণ, তারা কোথায় যাচ্ছে? তান্ত্রিকের কাছে না। ওটা তন্ত্র না, ওটা বিজ্ঞাপন। যারা শর্ট কর্ম করে। তন্ত্রের একটা পার্ট বশীকরণ, উচাটন, মারণ, স্তম্ভন,
সবাই দেখো শুনবে ও ওকে বান মেরে দিয়েছে, ওকে বশ করে দিয়েছে, আমি একদম এই টপিকটাতে আসছিলাম, ও- এগুলো কি সত্যি? বিচ্ছেদ করে ব্যাপারটা হচ্ছে এটা খোলামকুচি না ব্যাপারটা। এটা যে কাজটা করছে, দেখো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু একদম নিউটনের থার্ড ল আছে। তা তুমি একটা ভালো একটা কাপল, তাদের রিলেশনটা খুব ভালো, থার্ড পার্টি একটা কেউ এসে কোনো এক তথাকথিত তান্ত্রিকের কাছে গিয়ে বললো ওনাদের মধ্যে সেপারেশন বা ডিভোর্সের জায়গাটা ক্রিয়েট করে দিই, ইলিগাল অ্যাটাচমেন্ট কিছু কোনো কারণে। সেই সাধক বা সাধক না, সরি আমার বলাটা ভুল, সাধক জিনিসটা আলাদা। সেই তান্ত্রিক লাভ দিয়ে পড়লেন ওটাকে করানোর জন্য ডিউ টু মানিটারি। আলটিমেট কি জিনিসটা ঠিক হচ্ছে? আমি ধরে নিলাম প্রথম যে কাজটা করছেন তিনি কাজ জানেন, কিন্তু যে কাজটা করছেন কাজটা কি অথেন্টিক? যে করাচ্ছেন তার পয়েন্ট অফ ভিউ থেকে তো ঠিক করছে সে। না, জিনিসটা বোঝো, একটা কাপল আছে তারা খুব ভালো আছে, থার্ড একটা মেল বা ফিমেল তারা ওই রিলেশনশিপটাকে ব্রেক করাতে চাইছে যে কোনো কাজ, আচ্ছা, সেও তো তার কোনো মুনাফার জন্যই করতে চাইছে। মুনাফার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে রিলেশনটা আছে সেটা তো ইলিগাল না, সেটা তো লিগাল। থার্ড দিয়ে আসছে সে তো ইলিগালে ঢুকছে কোনো একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা কোনো একটা কিছু করার জন্য। সেই জন্যই তার চোখে তো সে ঠিক, তার চোখে আর একজন খুনিও কিন্তু তার চোখে ঠিক। একদম, কিন্তু নিউট্রাল হতে হবে কার? যাদের তান্ত্রিকটা তো নিউট্রাল হতে হবে। তুমি যে কাজটা একটু মুনাফার জন্য, অর্থলোভের জন্য না না করে ফেলবে। আমি তো তোমাকে প্রথমেই বলে এলাম অর্থের জন্য সবকিছু হতে পারে না। কিন্তু আপনি আপনি একদম স্পেসিফিক হয়ে বলুন, সেটা হচ্ছে সত্যি কি তন্ত্রের দ্বারা ডিস্টেন্সে থেকে সত্যি কাউকে ক্ষতি করার জন্য বান মারা, মারণ অর্থাৎ মেরে দেওয়া, এগুলো সম্ভব? তন্ত্রটা অনেক বড় সাবজেক্ট, এতে কিছু যদি বলেন। এতে অনেক কিছুই সম্ভব। আমি খুব বেশি এর উপরে বলতে পারবো না, এটা একটা গুপ্তবিদ্যা। অবশ্যই। তার কারণ তুমি এর পরের প্রশ্নই বোধহয় করবে আমাকে কোনো একটা মন্ত্র বলুন বা কিছু, বাট এরকম ওরিয়েন্টেড কিছু। সাধক একটা সাধক বা যে শিষ্য দীক্ষা নেয়, যে গুরুর দিকেই নিয়ে, তো সে গুরুর কাছে গিয়ে দীক্ষাটা নেয় কেন? সে তো মোবাইলে কোনো অ্যাপসে বা টিভি থেকে মন্ত্র দেখে তো দীক্ষা হয়ে গেল তার। এই ব্যাপারটা কি খুব ইজি? না, তন্ত্র ব্যাপারটাই তো গুরুমুখী বিদ্যা, মানে এটা তো গুরুর মারফতই হয়ে আসে। গুরুমুখী বিদ্যা। তাহলে মন্ত্রটা, যে মন্ত্র এখন তুমি টিভি অথবা টিভি কেন, আজকে ইউটিউব খুললে রিল দেখলে তো সব কিছুর মন্ত্র তন্ত্র সব কিছু পাওয়া যাচ্ছে। আলটিমেট এই যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় এর ব্যাড এফেক্টগুলো কেলে দেয়। আচ্ছা, প্রত্যেক মন্ত্রের ব্যাড এফেক্ট হয়, অবশ্যই। মানে ভুল মন্ত্রের। হ্যাঁ, ভুল করছো তুমি, স্থানকাল পাত্র বিচার করছো না। তুমি কখন তোমাকে মন্ত্রটা সিদ্ধি করা, তোমাকে বলা হলো এই মন্ত্রটা জপ করো তোমার অর্থ লাভ হবে, খুব ইজি ব্যাপারটা। মানে ইচ্ছা হলো গায়ত্রী মন্ত্র পড়ে নিলাম, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে নিলাম, এগুলো ভুল বলছেন। গায়ত্রী মন্ত্রটা প্রথম ক্যাসেট শোনা যায় কবে তোমার খেয়াল আছে? টি সিরিজে অনুরাধা পড়ালের খেয়াল আছে। কে করেছিল? টি সিরিজের মালিক। আচ্ছা, তারপরের পরিণতিগুলো খেয়াল আছে তোমার? আমি বিশদ ব্যাখ্যা জানছি না। গুলি খেয়ে উনি মারা গেছিলেন। অনুরাধা পারওয়ান, আমি আর ব্যাখ্যায় গেলাম না। জিনিসগুলো মাথায় রাখতে হবে। মানে এটা এইভাবে পাবলিক করে দেওয়ার জন্য আজকে গুলশন কুমার মারা গেছে বলছেন? পাবলিক না, যেটা দেখো গুপ্ত। তাহলে যখন ব্রাহ্মণ সন্তানদের বলতে হয় নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে হয় কেন? ওটা তো পাবলিকালি হতে পারে, খুব পরিষ্কার আমার কাছে। তাহলে অনুষ্ঠানটা করার দরকার কি? একটা ব্রাহ্মণ সন্তানের পৈতে হবে, মোবাইলে তো মন্ত্রটা আছে, ওই উচ্চারণ করে তো পৈতে হয়ে যাবে। কিন্তু আমরা যে আজকে পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি, সবাই মিলে একসাথে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিচ্ছে, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছে অনলাইনে অনলাইনে, কিন্তু মাইকিং এর রীতিমতন। ওটা ওং আর নমো, ওটা কিন্তু দুটোর পার্থক্য তো অবশ্যই খেয়াল করেছো, ওং নমোর পার্থক্যটা। আর সেকেন্ড যে পার্থক্যটা, তুমি ওটা কি মন্ত্র পাঠ করছো? প্রণাম মন্ত্র। তুমি ওটা করছো প্রণাম মন্ত্র। আর তোমাকে যে মন্ত্রটা বলে লক্ষ্মী লাভ হবে, ধন লাভ হবে, সেটাকে তোমার দেওয়া হচ্ছে বীজ মন্ত্র।
যেটা জব করতে হয়। হ্যাঁ, একটা বীজমন্ত্র একটা সাধক তার জীবনের জীবদ্দশায় সাধনা করে সিদ্ধি লাভ হয় না। তার মানে হনুমান চল্লিশা পাঠ করাও কি ভুল? ছেলেদের ক্ষেত্রে ভুল না, মেয়েদের ক্ষেত্রে ভুল। আমি বলবো কি জন্য? মহাবীর কে ছিলেন? ব্রহ্মচারী। ব্রহ্মচারী। তো ব্রহ্মচারীকে কি নারীরা স্পর্শ করতে পারে? কিন্তু তা বলে উনি কোনো নারীর ক্ষতিও চাইবেন না। আমি ক্ষতি ভালো, তুমি ব্রহ্মচারী, নারীর পাদদর্শন করা যায় না হিসাব মতো। না, উনি তো মা সীতার পায়ের দিকেই তাকিয়ে থাকতেন। পাদদর্শন করা যায় না, তো সেখানে দাঁড়িয়ে কোনো নারী যদি স্পর্শ করেন, আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যাই সেটা ঠিক। আমি মেয়েদেরকে বলি দূর থেকে করো, স্পর্শ করো না। দেখো, মহাবীর বলে না, শিব বলে না, তন্ত্রের কথা আলোচনা করতে গেলে না খুব লজ্জাও লাগে আমার। আমি তো বেশি জানি না, কি বলবো, লাস্টে খারাপ লাগবে। ভালো আপনি বলুন না, মানে শিবলিঙ্গ বাড়িতে রাখে, শিবলিঙ্গের পিনাকের মুখ কোন দিকে থাকে সেটা অনেকে জানে না এখনো। নর্থের দিকে। আমি সেটা কোন দিকে থাকে একটু বলেও দিন আপনি। দেখবে শিবলিঙ্গ রেখেছে, সে পিনাক ঘুরছে, একদিন উত্তরে তো একদিন দক্ষিণে, একদিন পূবে তো একদিন পশ্চিমে। আলটিমেট তো একটা তার নির্দিষ্ট জায়গা আছে। তার মানে বাড়িতে কি শিবলিঙ্গ রাখা উচিত নয় বলছেন? আমি তন্ত্রের রেমেডি দিবে, রেমেডি আমার না, এটা তো তন্ত্র নয়, এটা তো প্রত্যেক মানুষ বাড়ি। না 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 না, এটা অবশ্যই তন্ত্র। বাড়িতে শিবলিঙ্গ রাখাটাও শিবলিঙ্গ তন্ত্র। রাখা, তারার ফটো রাখা হচ্ছে বাড়িতে, এদিকে তারা হচ্ছে শ্মশানবাসিনী, রাখছে। আমাকে জিজ্ঞেস করলে আমি রাখি, আমি পুজো করছি, আমি কি বলবো? খুলে ফেলে দাও। তার মানে বাড়িতে বা ব্যবসার জায়গায় মা তারার ছবি রাখা উচিত নয়। হিসেব মতো না। দশমহাবিদ্যার মধ্যে দক্ষিণাকালী রাখা যেতে পারে, শিবলিঙ্গ না, ধ্যানরত শিব। মানে চোখ বুজে ধ্যানরত অবস্থায়। রাধাকৃষ্ণ রাখো, লক্ষ্মীনারায়ণ রাখো। শক্তি এত বগলার ফটো তখন রাখছে করে, শত্রু নাশ হবে নাকি? কোনো একজন নাকি কারোর রেমেডি আছে বগলার ফটো। না, আমাদের এই পডকাস্টে এসে কোনো একজন বলে গেছে যে বগলামুখী মন্ত্র সবসময় পাঠ করা উচিত, তাতে অনেক ক্ষতি কেটে যায়। হতে পারে, কিন্তু আমি জানি বগলা মন্ত্র জপ করেও ক্ষতি হয়েছে, এরকম আমার কাছে লোক আছে। আচ্ছা, জপ না করে যদি কেউ মন্ত্র শোনে, তাতেও কি ক্ষতি হতে পারে? জপ না করে, দেখো এখানটায় আমার সাজেশন হচ্ছে, তুমি যদি ধর্ম ওরিয়েন্টেড কোনো জায়গায় যেতে চাও, কোনো একজন জ্ঞানী মানুষের কাছে যাও না, সে তোমাকে পথটা বলে দেবে। তো মানে আপনি বলছেন যে সকালে উঠে আমরা অনেকেই যেটা করি, যে সকালে উঠে ইউটিউবের মধ্যে একটু গায়ত্রী মন্ত্র চালিয়ে নিলাম, একটু শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে নিলাম, এগুলো করা উচিত নয়। শুনতে পারো, আমার মত নেই। তার মানে আপনি এটাকে সাপোর্ট করেন না। ব্যাপারটা আমার কাছে খুব বেশি অথেন্টিক। তুমি যদি জিনিসটা জেনে করো, তা কেউ যদি দীক্ষা নিতে না চায়, চাইলো না, তার কি মানে মন্ত্রপাঠের কোনো অধিকার নেই? শাস্ত্রীয় মতো নেই তো। এবার তাহলে অঙ্গলার অধিকারী না। তুমি বগলা মন্ত্র বলছো, তা অঙ্গের জায়গা কি তুমি নম বলে শুরু করবে? তুমি ব্রাহ্মণ না। আমাদের ছোটবেলা থেকে কি শিক্ষা দেওয়া হয়েছে, ব্রাহ্মণ না হলে ওং বলতে নেই, নম বলতে হয়। আমি কায়েত, কি হবে তাহলে? নম বগলামুখী দিয়ে শুরু করব, রেজাল্টটা এক হবে? ওং বগলামুখী আর নম বগলামুখী এক হলো জিনিসটা? সত্যি কি মন্ত্রে কাজ হয়? মন্ত্র মানে কি? মন্ত্র যে মনকে রক্ষা করে, যে সাউন্ড ভাইব্রেশনটা। এবার প্রকৃত উচ্চারণই তো করতে পারে না লোকে, তার মন্ত্র তো অনেক পরে। যে মানুষ কথা বলতে পারে না, বোবা, সে কি করবে? তার মন তো আছে, মানে মনে মনে জপ করলেও তোমার একই কাজ হবে। ওটা বেশি কাজ হবে। তো তুমি তন্ত্রের দিকে বেশি ঢুকছো, আমি বেশি যাব না, তাও তোমায় বলি, দেখো ভালো সাধক যখন দেখবে না, তুমি ওনাদের সঙ্গে যখন কথা বলবে, দেখবে একটা জপ হয়, তোমার হাতে মালা আছে, তুমি জোরে জোরে কোনো মন্ত্র উচ্চারণ করছো, দেখতে পাবে বা শুনতে পাবে। আর এক রকম দেখবেন সাধক আছে, যাদের ঠোঁটটাও নড়ছে না, মালাটাও লোকানো, তারা জবটা কি হচ্ছে না, কিন্তু কথা বলতে অনেক সাধক আছে যারা তো মৌনই হয়ে যায়, 8 বছর 10 বছর 12 বছরের জন্য মৌনই হয়ে গেল, সে জবটা করছে কি করে? মনে। সব থেকে বড় আমার কাছে মানুষ যাও, এবং আশা করি যারা সাধক আছেন তারাও আমার সঙ্গে সহমত হবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন,
আমি যতটা জানি এবং আমি আমার মতটা বলছি, কিন্তু আমি কোনটা চাপিয়ে দিচ্ছি না, আমি আমার মতটা বলছি। আচ্ছা, রামকৃষ্ণদেব কি তান্ত্রিক ছিলেন? খুব বড় সাধক। আপনার মতে কি? না, ওনার বিচার করার ক্ষমতা এ যুগে কারোর আছে আমার মনে হয় সম্ভব। আমার তো ছেড়ে দাও, আমার তো নেই, মানে কোনোভাবেই নেই। উনি কে এবং কি, ওনাকে বুঝতে এখনো কয়েকশো বছর লাগবে বোধহয় আমার। উনি কে এবং কি, বড় সাধক। না, উনি যে মা কালীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, এগুলো উনি এমন না তো যে উনি সবসময় জব করার জন্য হ্যালুসিনেট করতেন? আসলে তোমাদের কাছে না এই ভাষাটা খুব, এই ওয়ার্ডটা না খুব একটা ভালো ওয়ার্ড, জানো তো। একটা সাধকের কাছে না, সাধকরা বোধহয় সাধনা করতে করতে সত্যি পাগল হয়ে যায়। যাকে নিয়ে সাধনা করে সে আর ওই সাধক ছাড়া মাঝখানে কাউকে দেখতে পায় না। থার্ড পার্টি যে কিছুই দেখতে পাচ্ছে না, সে বলে ওটাকে হ্যালুসিনেশন, আমার মনে হয়। তাহলে আপনি কি বলছেন আজকে আমরা এই যে কুম্ভর মেলাতেও দেখলাম বহু সাধক গায়ের মধ্যে মাটি মেখে, মাথা জটা বাড়িয়ে, হাত উপরে তুলে সাধনা করে যাচ্ছে, এগুলোর কি প্রয়োজন পড়ে? এখন সোশ্যাল মিডিয়ার জায়গা তো। তুমি নাগা ঘর এবং অঘরি ঘর, তুমি কটা, তোমার যা বয়স, তুমি এর আগে কটা কুম্ভে তুমি অঘরি বা নাগাদের দেখেছো এইভাবে ইন্টারভিউ দিতে? আমি কাউকে ছোট করছি না। এখন দোষ আমাদেরও, বা যারা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করছে, কোনো একটা কাউর ইন্টারভিউ নিতেই হবে কন্টেন্ট বানানোর জন্য। একদম। কন্টেন্টটা না হলে এবং লেটেস্ট কিছু হলে তো কথাই নেই। একটা সাধক, একটা অঘরি, একটা নাগা, তার জীবন লাইফস্টাইলটা তো আলাদা। কেন তাকে ডিস্টার্ব করছো? সে কি ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে তোমাকে? তার কি ওখানে তোমার ইন্টারভিউ দিলে তার কি প্রচুর ফুটেজ হবে সেটার জন্য কিছু ওয়েট করবে নাকি? না, প্রচুর ক্লায়েন্ট হবে, তার প্রচুর তাবিজ কবজ বেচবেছে? না, আমার কিন্তু প্রশ্নটা পুরোপুরি এইটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে আজকে আমরা দেখেছি রামকৃষ্ণদেব তিনি কিন্তু সংসার ধর্ম পালন করেও মায়েরই অপন করে গেছেন, গৃহ সন্ন্যাস ছিলেন উনি। কিন্তু আবার আমরা দেখি নাগা সন্ন্যাসীদের তারা রীতিমতনভাবে যথেষ্ট নোংরা অবস্থায় জটা বাড়ি, যেটা আপনাকে বললাম। তাহলে কি তাদের সাধনাটা ঠিকঠাক? না 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 না, দুজনের সাধনার পথ দুরকম। প্রয়োজন কেন এটা করা? না, প্রয়োজন হচ্ছে গৃহ সন্ন্যাসটাও হতে পারে। আবার তোমাকে তাহলে পুরো আগের জায়গায় ফিরে আসি, রাশিচক্রে। তোমার যদি রাশিচক্রে পূর্ণ সন্ন্যাস যোগ না থাকে, তাহলে তুমি গৃহ সন্ন্যাস হলে তোমার সন্ন্যাস যোগ আছে। তোমার সন্ন্যাস 9তে জুপিটার বসে আছে, ভেনাস বসে আছে, তোমার একটা তোমার সন্ন্যাসের জায়গা তৈরি হয়েছে, কিন্তু তোমাকে গৃহী দেখাচ্ছে, তোমার গৃহত্যাগ দেখাচ্ছে না। 4-12 কানেকশনটা নেই, তুমি গৃহ সন্ন্যাস। 4-12 হয়ে গেছে তোমার ওখানে। 4 হচ্ছে তোমার বসত ভিটে, 12 হচ্ছে ডিট্যাচ। সঙ্গে তোমার বৃহস্পতি, শুক্র, মঙ্গল, কেতু, বিভিন্ন রকম গ্রহ আসতে পারে। বিভিন্ন গ্রহের থেকে বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন রকম তার অ্যাক্টিভিটিস আসবে। তুমি গৃহত্যাগী হয়ে গেছো। দুটোই সাধন মার্গ, যে যেভাবে পারছে। আলটিমেট বা অপটিমাম হচ্ছে আত্মা, পরমাত্মা তুমি। তুমি তোমার এই স্টুডিওর এক কোণে বসেও তুমি ঈশ্বরকে ডাকতে পারো। তুমি যদি মন থেকে ডাকো, নিঃস্বার্থ পাবে, তুমি সেটা রেজাল্ট পাবে। তোমার শ্মশানে যেতে হবে না, তোমার কোনো পিঠে যেতে হবে না। কিন্তু কিন্তু এই জায়গায় তো আপনি বলছেন যে সঠিক ঈশ্বর কি সেটা জানার জন্য আমাকে কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। ঈশ্বর তো ভেরি সিম্পল, একটা তো পাওয়ার। আমরা তবু তো কোনো একটা আকারকে পুজো করি। কেন করি? কেউ মহাদেবকে করছে, কেউ কেন তারাপীঠকে করছে। না, মহাদেব আলাদা, কালী আলাদা। একটা নারী শক্তি, একটা পুরুষ শক্তি। না, নারী শক্তিতেও তো আমরা মা দুর্গাকে পাই, মা লক্ষ্মীকে পাই। আমি অত যাবো না তো, ব্যাপারটা তো এই ভাঙাগুলো আমরা ভেঙেছি। তোমার সামনে, তোমার মনে করো তোমার খুব পছন্দ যে আমার সামনে যে নারী মূর্তিটা থাকবে 6 ফুট হাইট হবে, গায়ের রং শ্যামলা বর্ণ হবে, তার এই ফিজিক্যাল ডেসক্রিপশন, ঠিক আছে? তুমি যে শক্তির আরাধনা করছো, মা বলে যাকে চাই, এটা আমার মা, এইরকম হবে। তা তোমাকে ঠিক ডিভার্স একটা কোনো কিছু পুতুল দেওয়া হলো বা অবয়ব দেওয়া হলো, তুমি কি কনসেন্ট্রেট করতে পারবে ওখানটায়? না, তোমার রেজনের মধ্যেই তো নেই জায়গাটা। সুতরাং এই জায়গায় এইভাবে করা হয়েছে তো। তোমার যেটায় তুমি ভীষণভাবে স্যাটিসফাইড হও, তোমার মনঃসংযোগ বাড়ে, তোমার ধ্যানটা যাতে ওখানে প্রকৃত পড়ে।
শিবের সিক্স প্যাক ছিল বা তোমার শিব শীর্ণকায় ছিল, ওটা কে দেখেছিল? এখন তো শিবের যে কটা ফটো দেখবে সব সিক্স প্যাক। তখন কি শিব তাহলে জিম করতো? না, শিব এক না খেয়ে শীর্ণকায় ছিল। ব্যাপারটা কল্পনা। এখনকার যারা শিব সাধক বা সাধারণ যারা শিবের ভক্ত, তারা কল্পনা করছে শিবকে ওই রকম দেখতে, 6 ফুট 4.5 ফুট হাইট, সিক্স প্যাক মাস্কিউলার, একদম পেটানো চেহারা। আলটিমেট কোনো জায়গা তুমি গিয়ে দেখবে শিবের এত বড় ভরি। দুটোই কিন্তু শিবের ফটো। কোনো সাধক দেখো, কোনো ভক্ত বা কোনো সাধক শিবের ওই সিক্স প্যাক ফটো সামনে রেখেছে, কেউ ভুড়িওয়ালা বসে আছে সেই ফটোটা রেখেছে। আলটিমেট প্রত্যেকের উদ্দেশ্যই কিন্তু শিবকে পাওয়া, মানে একটা কোনো পাওয়া। শিবের হাতে যেটা থাকে সেটা কি সত্যি গাঁজার ফলকে? অনেকে তো সাধনা করার উদ্দেশ্যে তো ওই জিনিসটা সেবন করতে ভালোবাসে। হওয়ার জন্য শিব পুজো না শিবের জন্য গাঁজা? সেটাই একটু আপনি পরিষ্কার করে বলুন না। এখানে একটা ছোট্ট জিনিস বললে আমি বুঝতে পারবে গাঁজা কারণ। আমি এই জায়গাগুলো যাচ্ছি পরে। কারণ বাড়ি, তন্ত্রের একটা ভাষা আছে কারণ বাড়ি। তা কারণ বাড়িটা কি? মদের বৃষ্টি না, তোমার বা আমার না, যেটা বড় বড় সাধকদের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট মুদ্রায় জীব যখন আলজীবের কাছে গিয়ে ঠেকানো যাবে ঘুরিয়ে, কোনো একটা মুদ্রা, আমি নাম করছি না কেন, আমি তন্ত্র আমি আর ভাঙবো না, এরপরে তন্ত্রের কোনো জিনিস জিজ্ঞেস করবে না। করার পরে আমাদের ব্রহ্মানন্দ থেকে রস নিঃসৃত হয়, টক, মিষ্টি, নোনতা। ওটাই হচ্ছে কারণ বাড়ি। তুমি এবার বর্তমানে সেটা বিভিন্ন রকম কারণ মদ দিয়ে সেটা কারণ করা হচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা জিনিসই খুব কন্ট্রাডিক্টরি। তোমাকে আলটিমেট সেই জায়গাটা যেতে হবে, তুমি কি চাইছো, তুমি কোনটায় মজা পাচ্ছ। ভোগ খুব সহজ, ত্যাগ খুব কঠিন। ত্যাগ করে একবার ঈশ্বরকে ডেকে দেখো না। একদম। কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু বিপদে পড়লে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে যায়, ম্যাক্সিমাম মানুষ, অবশ্যই সবাই নয়। ব্যাপারটা দেখো, এক একটা মানুষের তো এক এক রকম। একদম। ভগবান যেন তো পাশের বাড়ির লোক না, কিন্তু আবার তো আমরা এটাও শুনি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি। তোমাকে জিনিসটা বললাম ভালোভাবে বোঝো। ভগবান কালী পুজো আর লক্ষ্মী পুজো, তুমি দেখবে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো বাড়িতে 2টো কালাকাত 4টে মিষ্টি। তুমি কোনোদিনও ফেনা ভাত দিয়ে দেখেছো খায় কিনা? কেন বলো তো দাও না? পাশের বাড়ি। নিজের বাড়ি তুমি ওই আরাধ্য দেব বা দেবীকে কোনোদিন নিজের বাড়ির ভেবেছো? ওটা আমার ফ্যামিলির একজন, আমরা 5 জন থাকি, ও 6 নম্বর। মানে ঠাকুরের সিংহাসনে মাছ মাংস প্রসাদ হিসেবে দিয়ে দেওয়া যায় না? মাংস ডিফারেন্ট জায়গা। এখানে আবার অনেক ডান দিক বাঁ দিক শাক্ত বৈষ্ণব অনেক কিছু থাকবে, আমি যাচ্ছি না। তুই ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে দেখো না ঠাকুর খাই কি? তোমাকে বলেছে নাকি আমি ফেনা ভাত খাবো না? তুমি চা খাওয়ার সময় ঠাকুরকে চা দাও নাকি? ও ঠাকুর চা খায় না, ঠাকুর শুধু কালাকাত খায়। কালী পুজোর রাত্রে কালী মদ খায়, শিবের পুজোর সময় শিব ভাজা খায়, আর সারাদিন খায় না। শিব সাধনা করতে গেলে, শিবকে ডাকতে গেলে গাঁজা খেতে হবে। কেন গাঁজা না খেলে শিবকে ডাকা যাবে না? ব্যাপারটা তুমি ভোগবাদে বিশ্বাসী না ত্যাগে বিশ্বাসী, তোমার উপর ডিপেন্ড করবে। হয় নিজের বাড়ি ভাবতে শেখো ভগবানকে, ভগবানকে ডাকছো, সব কিছু থেকে বাঁচাও, থাকে কোথায়? পাশের বাড়ি। তা তোমার প্রবলেমটা তুমি বলো তো তোমার বাড়ির লোককে, তুই পাশের বাড়ির লোককে বলতে যাও নাকি যে আমার এই প্রবলেম হচ্ছে, বাঁচানো আমাকে। বিরাট একটা বড় জিনিস আজকে জানলাম। আজকে থেকে সত্যি আপনাদেরও বলছি, ভগবানকে নিজেরই পরিবারের একজন অংশ ভাবুন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। আচ্ছা, এবারে আসছে একটু অন্য টপিকে, সেটা হচ্ছে আপনারা প্রতিকার করেন কিভাবে? স্টোনের মাধ্যমে নাকি কোনো তন্ত্রমতে পূজা আর্চা করেন, মানে তাবিজ? ওটা যে আমার উল্টো দিক আছে তার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি। প্রত্যেক মানুষের সস্তাতেই চাইবে, সস্তায় হবে, উপকারে কি হবে? কম বেশি হবে। একটু যদি খুলে বলেন। তোমাকে একটা নীলা পড়তে বললাম, সে নীলাটার দাম 3 লাখ টাকা। তা তোমার 30,000 টাকা এফোর্ড করার ক্ষমতা নেই। তোমাকে বললাম তুমি এমএসিস করো,
কাজ হবে, কম হবে। সে করে কি কাজ হয়? শেকড় তো তোলার নিয়মটাই ভুল। শেকড় তো বাজারে বিক্রি হয়, শেকড় তো তুলতে হয় তিথি দেখে। প্রত্যেক কটা জায়গা ভুল এখানে। আংটি শোধন হয় না ঠিক মতো, পাথর পুরো আংটি শোধন হয় না, কিভাবে শোধন করতে হবে অনেকে জানে না। কতজনকে ঠিক করবে তুমি? শোধন কি মন্দিরে গিয়ে করতে হয় না? না না, বাইরে করতে পারো, তোমার যদি ক্ষমতা বাইরে। একটু যদি বলেন। বলা যাবে না, বড় জিনিস বলবো না। ভালো কাউর থেকে জেনে নেবে। প্রত্যেককে বলছি যারা উল্টো দিকে আসেন, ভালো কাউর থেকে জেনে নিজেরা করা শিখবেন। কেন ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, জিনিসটা ভুলে ভরা। ম্যাক্সিমাম জায়গাটা জ্যোতিষ থেকে শুরু করে জায়গাটা এখন হাসির জায়গা চলে আসছে আস্তে আস্তে। লোকের বিশ্বাস উঠে যাচ্ছে, দোষ আমাদের। উল্টো দিকের লোকের দোষটা না, সে বিশ্বাস করে এসেছিল। আমরা মিসগাইড করছি তো, স্বার্থের জন্য করছি আমরা। বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে কেপি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি, এটাকে কি শ্রেষ্ঠ মনে করেন? কারণ এছাড়াও তো আমরা জানি বৈদিক হয়, নারী অ্যাস্ট্রোলজি হয়। আমি সব্যসাচীবাবু স্টুডেন্ট। কৃষ্ণমূর্তিজি ওর সান্নিধ্য থেকে আমি কেপিটা শিখতে পারিনি। কেপিটা আমি জানি, কেপিটা শেখার পরে আমি স্যারের কাছে, অশোক রায়ের কাছে আমি দীর্ঘদিন ভাবস্ফোট পদ্ধতিটা করেছি, ওনার ভাবস্ফোট পদ্ধতি। কৃষ্ণমূর্তিজি স্টারল সাবরট রেখেছিলেন, আর আমার গুরুজি ওটাকে আপার সিরিজ লোয়ার সিরিজ করেছিলেন। আপার সিরিজ হচ্ছে উৎস, লোয়ার সিরিজ হচ্ছে রেজাল্ট। মানে ফারাকটা কি? না, তুমি জিজ্ঞেস করছিলে যে এখানে জ্যোতিষ কত পার্সেন্ট হয়। খুব সম্ভবত 2008 সাল ওয়ার্ল্ড কাপ, জার্মান ব্রাজিল, যতদূর মনে পড়ছে, আমার গোল টাইম প্রেডিকশন ছিল টেলিগ্রাফে, পেপারের নামও বলে দিতাম। সেকেন্ড কি থার্ড পেজে, সম্ভবত সেকেন্ড কি থার্ড পেজে গোল টাইম প্রেডিকশন বলা যায়। এবং ওই টাইমে গোল হবে, ওই টাইমেই গোল হবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। এই প্রেডিকশনটা আপনার বার করতে কিরকম সময় লেগেছিল? ঘন্টা দেড়েক দিয়ে। এবার মজা দেখো, তোমাকে এবার মজা বলি। এবার তুমি এসছো আমাকে একটা কোনো প্রবলেম বলতে, তোমার চারটা যদি 1.5 ঘন্টা ধরে দেখিয়ে আনি, তুমি বসবে? বসে বসে ফোন ঘাঁটবে বা অসহ্য লাগবে? বাইরে যাচ্ছি, ঘুরে আসি, চা খেয়ে আসি, তার কতক্ষণ লাগবে? তাই তো। এক্ষুনি বলুন, এক্ষুনি পাথরটা কিনে নেবো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখানে T20 যুগ। উল্টো দিকে যে বসে আছে তারও কিন্তু প্রবলেমের দোষ আছে, যে প্রপার জায়গাটা পরিচ করতে দিল না। আমি মনে করো তুমি একটা কোনো কিছু বললে, আমি 1.5 ঘন্টা ধরে চারটাকে অ্যানালাইসিস করছি, খুব কনসেন্ট্রেশন নিয়ে করছি চারটা দেখে। আমি যা দেখলাম এই ফেজে তোমার পাথর দিয়ে রেমেডি দিয়ে হবে না, টাইম ইজ দ্য বেস্ট রেমেডি। তুমি বেরিয়ে বললে লোকটা পাগল নাকি না মাথা খারাপ। 1.5 ঘন্টা বসলাম, কোনো পাথর দিল না, বললো বাড়ি চলে যান, ঠিক হয়ে যাবে। যা হওয়ার 1.5 বছর পরে ঠিক হয়ে যাবে। তুমি বেরিয়ে তো পাগল বলবে যে 1,500 টাকাটা বেকার দিলাম, 2,000 টাকা বেকার দিলাম। হ্যাঁ, 500 টাকা জ্যোতিষী ভালো, 5খানা পাথর লিখেছে। জিনিসটা কি দাঁড়ালো? তোমাকে আমি বললাম পাথর লাগবে না ভাই, এবং তোমার চার্টে পাথর কিনবে সেটা যোগ থাকে। পাথর তুমি কিনতে পারবে না সেটারও যোগ আছে। প্রিডেস্টিনি, টোটালটা সাজানো, সাজিয়ে পাঠিয়েছেন উনি। তুমি পাথর কিনতে পারবে না, আফসোস করবে, সেটাও তোমার ডেস্টিনি। তুমি পাথর পড়বে, কাজ হবে। জ্যোতিষ হচ্ছে জানলে 99% অথেন্টিক। আচ্ছা, বলে জন্ম মৃত্যু। একটা কথা উঠে যাই, যে জ্যোতিষ আছে তাকে বলো তো যে একটা ক্লায়েন্ট এসেছে, এই লোকটা পাথর নেবে কি নেবে না বলতে। উল্টো দিকে যে ক্লায়েন্টটা বসে আছে তার রেমেডি তো তুমি দিলে, মুক্ত দাও গোমে তো মেবি যে কোনো একটা স্টোন দিয়েছো, সেই পাথরটা নেবে কি নেবে না সেই জ্যোতিষটা কি জানে? জ্যোতিষে কি বলে বলো তো, দেখা যাবে বাজেট পারমিট করে কিনা। কেন? সেই ক্যালকুলেশন করা সম্ভব? ও চারটা তো তোমার হাতে রয়েছে, ওর কোনো রত্ন যোগ আছে কিনা, 2, 11, 12 আছে কিনা দেখবো না আমি? ওর অর্থদণ্ড হয়ে কিছু আসছে কিনা, অর্থদণ্ড হয়ে পাথর আসছে কিনা কোনো দেখবো না আমি সেটা? ও জানে তো। জ্যোতিষ হাসির জিনিস হবে না তো কি হবে? যে বলে যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, হুম। তো সত্যি কি এই 3টে জিনিস বলা সম্ভব? বলা সম্ভব। তাহলে এটা মিথ?
জন্ম মৃত্যু বিয়ে তিনটে বলা যায়। টুইন বেবির ক্ষেত্রে আমার জীবনে যেটা পারিনি আমি, সেটা হচ্ছে আমার এক বন্ধুরই টুইন হয়েছিল। আমি দুটো মেল বলেছিল, একটা মেল একটা ফিমেল হয়েছিল, আমি ওটা বলতে পারি। আমি যেটা পারিনি খুব পরিষ্কার, আমার লজ্জা নেই, আমি এখনও চেষ্টা করছি, আমি এখনও জ্যোতিষ শিখি, চেষ্টা করি। বহু সন্তান সম্ভব এসে জিজ্ঞাসা করে আমার ছেলে হবে না মেয়ে হবে, তো কমন কোয়েশ্চেন, আপনি বলেন সত্যিটা? একদম গ্যারান্টি দিই বলেই বলতে পারি না ওই জায়গাটা। মানুষ সব থেকে ভয় হয় কিসে জানো? মানুষ ভয় পায় কিসে? মৃত্যুতে। প্রত্যেক কটা মানুষ মরতে খুব ভয় পায়। প্রচুর ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করে, আমি বললাম মনে করো তোমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে 4-8-12 অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে, একটা মঙ্গল আছে বা রাহু আছে, ওটা অ্যাক্সিডেন্ট আছে, স্যার মারা যাব? আমি যদি একবার বলি হ্যাঁ মারা যাবে বা মৃত্যু সমতুল্য যন্ত্রণা আছে, তাহলে কিন্তু সে লোকটা মরে গেল, মেন কাল। হাফ ডেথ হয়ে কিন্তু আমার থেকে বেরোলো, আমার কাছ থেকে লোকটাকে মেরে ফেলা নাকি? কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ। দেখতে পাচ্ছি, দেখো আমি আবার বলি, আমার তো ভুল হতে পারে কোনো জায়গায়। ফার্স্ট, সেকেন্ড, একটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে লোকটাকে মেরে ফেলা না বাঁচিয়ে রাখা। একটা ক্লায়েন্ট আমার কাছে এসছে মরতে না বাঁচতে, সত্যি কথা জানতে। বাঁচতে এসেছে, বাঁচতে, সত্যি মিথ্যা অনেক পরে। একটা অ্যাস্ট্রোলজার চাইলে একটা মরা মানুষকেও মানে মৃত্যু সমতুল্য যন্ত্রণায় সেখান থেকেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তার কথা দিয়ে। একটা সুস্থ মানুষকে মেরে ফেলতে পারে, কেন? ব্যবসার জন্য। এ তো গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনি শেষ, তা কী হলো? সঙ্গে তার মনে করো বাড়ির লোকজন এসেছে, বাড়ির লোকজন কী চাইবে? 1-1.5 লাখ 2 লাখ জ্বালাবে আর বাঁচাতে হবে। আরে কেন? কেন সেটা? জ্যোতিষ মানে কি BMW নাকি? আপনি আমরা নিজের পরিবারের ছক বিচার করেছেন? করতে নেই, মানে করেননি? একতরফা হয়ে যায়। নয় তুমি যখন নিজে জ্যোতিষী হবে না, নিজের চার্ট যখন দেখবে হাফ জেন, তখন প্রবলেম হবে কি, কখনো মনে হবে তোমার চার্টে সব খারাপ। মনে করো তোমার কাছে বলা হলো যে ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে মঙ্গলের নক্ষত্রে, তাহলে ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি থাকে, সিরোসিস অফ লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে। এবার আমাকে আমার গুরু বলে পাঠালো, আমি ওটা লিখে নিয়ে এলাম খাতায়, আমি বাড়িতে এসে দেখলাম ওটাই আমার আছে। তাহলে আমার কি হলো? আমি মারা গেলাম, তার মানে তার কদিন পরই মরে যাবো, সিরোসিস অফ লিভার হবে। কিন্তু তার পরের দিনের ক্লাসটা আমি করিনি। আর ওখানে যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকে, এনিহাউ এনি ম্যানার একাদশের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে তো সেটা রিকভার দেখাবে, সেটা তো আমি জানি না। হাফ জেনে কিছু করলে হবে না, নিজের ফ্যামিলি চার্ট না করা ভালো। বুঝলাম। দীর্ঘদিন যখন তুমি প্র্যাকটিসটা করবে না, যারাই করেন সিনিয়র যারা আছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু বিদগ্ধ জ্যোতিষী এবং তান্ত্রিক আছেন, পার্সোনালি আমি অনেককে চিনি। তো একটা সার্টেন ফেজের পরে না, তোমার খাতা পেন নিয়ে অ্যাস্ট্রোলজিটাও করতে হয় না, তোমার ইনটিউশনটা প্লে করবে। তুমি যদি প্রকৃত জ্যোতিষটা জানো, তোমার ইনটিউশন প্লে করবে, তোমার মন কথা বলবে, প্রকৃতি তোমার উত্তর দেবে প্রশ্নের, প্রকৃতি তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাবে। মানে এগুলো সব আলাদা লেয়ার এক একটা। তুমি কোথায় যাচ্ছ? জ্যোতিষ হচ্ছে একটা জায়গা, হচ্ছে খুব ভালোভাবে থাকা নিজে ফিনান্সিয়ালি, আর একটা জায়গা হচ্ছে নিজের জ্ঞানটাকে অনেক বাড়িয়ে নিয়ে যাওয়া, সঙ্গে নেক্সট জেনারেশন তৈরি করে যাওয়া, ছাত্রছাত্রীদের মধ্যে তোমার যে বিদ্যাটা আছে যতটা পারো দিয়ে যাও, যাতে আরও কিছু লোক উপকৃত হয়। এবং সর্বোপরি উল্টো দিকের লোকগুলোকে ভালো রাখা দায়িত্ব তোমার কিন্তু বর্তাবে। তোমার বাঁচতে গেলে প্রত্যেকের টাকার দরকার। আমি কোনো কাজ করে টাকা নিই না, আমি অ্যাস্ট্রোলজি করে টাকা নিই না, সেটা মিথ্যা কথা। তাহলে তো প্রফেশন হতে পারে না। ঠিক আছে, বাঁচতে গেলে টাকার দরকার প্রত্যেকে, কতটা নেবে, কোথায় থামতে হবে, ওটা তোমার জানতে হবে, ওটা তোমার জানতে হবে। তুমি কিছু প্রথম দিকে একটা কোয়েশ্চেন করেছিল আমাকে, যে পকেট দেখে পাথর, পকেট দেখে রেমেডি, নট ফেয়ার। আমার জীবনে এরকম ক্লায়েন্টও গেছে,
মনে আছে আমার, ছেলেটা কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরির জন্যে তার মা এসেছে, ছেলেটার জন্য চাকরি হয় প্রাইভেট ফার্মে। তো খুব গরিব, তা কোনো একটা পাথর তাকে আমি দিয়েছিলাম। তা বলছে, বাবা আমি পাথরটা নেবো না, পয়সা দেওয়ার ক্ষমতা নেই, কম দামেরই পাথর কিন্তু। বললাম ঠিক আছে নিয়ে যান, চাকরি হলে আমাকে দেবেন। ছেলেটা চাকরি পেয়েছিল, পেয়ে মিষ্টি টিষ্টি নিয়ে দেখা করতে এসছে। তা আমাকে এসে বলছে ভদ্রমহিলা যে, বাবা আমি একবারে দিতে পারবো না। বললাম ওটা থাক, ওটা আমার তরফ থেকে গিফট। দেখো, পয়সা দিয়ে না জীবনে সব কিছু মনে হয় না বিচার হয়। মানুষের নিষ্পাপ হাসি দেখেছো? মানুষের শিশুসুলভ আনন্দটা দেখেছো? ওটা যেদিন দেখবে, যেদিন ফিল করতে পারবে, সেদিনকে দেখবে পয়সাটা কোনো সাবজেক্ট না। আপনার কাছে আসা কোনো বড় কেস যেটা আপনাকেও চিন্তিত করে তুলেছিল, নাম না বলে যদি একটু বলেন। আমার বন্ধুর কেসটা কিছুক্ষণ আগে বলছিলাম তোমাকে, টুইন বেবিটা বলতে পারিনি। আর একটা লাস্ট একটা কেস বলি স্যারের কাছে। স্যারের কাছে তখন আমি পড়ি, ব্রাজিল জার্মান ফাইনাল খেলা। তা আমি চার্ট করেছি, হোরারি করেছি। দুদিন পরে মনে করো খেলা, আজকে স্যারের কাছে নিয়ে এসছি, স্যার চার্টটা করেছি। স্যার দেখলেন, ঠিক আছে, প্রেডিকশন আনি, চার্টটা দেখাচ্ছি, ক্যালকুলেশনটা ঠিক আছে। বাড়ি চলে গেছি, কে প্রেডিকশন দিয়ে কাগজে কোনো এক বন্ধু জোর করে হোক, ভালোবেসে হোক, আর আমার এগেনস্টে যাওয়ার জন্য হোক, কাগজে দিয়ে দিল। আমার পয়সা দিয়েও করিনি, সে বন্ধুই করেছে। চারটা মিলল, প্রচুর ফোন। তা আমি জানি সব থেকে বেশি খুশি হবেন আমার স্যার। তার পরের দিন সকালে আমি স্যারের কাছে এসেছি। আমরা 3জন পড়তাম একসঙ্গে। তো ওদের দুজনকে ফোন করেছি, একজন দিদি ছিল আর একজন আমার বয়সী ছিল বন্ধু। বললাম তো রায়, স্যারের কাছে চারটা নিয়ে যাবো। স্যারের কাছে চারটা নিয়ে গেছি। স্যার চারটা এভাবে দেখলেন, না স্যার এই চার্ট, স্যার মিলেছে। স্যার চারটে এভাবে দেখলেন, অনিমা এই দেখো। অনিমা হচ্ছে, অনিমা দিয়ে আমাদের সিনিয়র এক দিদি ছিলেন, স্যারের অ্যাসিস্ট্যান্টে। অনিমা দিদিকে বলতো, বাহ খুব ভালো চারটা হয়েছে, তো ভালো চারটা প্রমিস করেছে। আমার কাছে না খুব কষ্ট লাগলো। স্যার খুশি হলেন না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম চারটা নিয়ে, দিয়ে আমি ওদের বলছি, আমি কি ভুল করলাম? স্যারকে কি আমি একটা অজান্তে অপমান করলাম? তা বলছে আমরা কেউ বুঝতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল, আমি বাড়ি চলে এসেছি। স্যার রাত্রিবেলা আমাকে ফোন করবে। তা ফোনটা আমার বাবা ধরেছিল। তা বাবাকে বলছি ফোন আমি ধরবো না, বলে দাও। তো বাবা বলছে স্যার ফোন করছে, কথা বলো। তা বললাম বলুন স্যার। বলছে কালকে তুই একবার আসবি। বললাম ঠিক আছে। পরের দিন আমি গেছি, ওদের আবার ডেকেছি, বন্ধুদের গেছি আমি। ঘরভর্তি স্টুডেন্ট সিনিয়ররাও আছে। তা গিয়ে আমি, আমায় পাগল বলতো স্যার, খুব ভালোবাসতো, পায়ার দিয়ে প্রণাম করলাম স্যারে, মিস করি আজকে। প্রণাম করলাম স্যারকে। তো স্যার বলছেন আমাকে, কাল কষ্ট পেয়েছিলিস? হ্যাঁ স্যার ভীষণ। স্যার সবাই বললো, আপনি কিছু বললেন না আমাকে? স্যার আমাকে বলছেন, ওই দিন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বলছে তোর কাছে ক্লায়েন্ট আসবে তো পজিটিভ জিনিসটা জানার জন্য, ওটা নিয়ে তো আনন্দ করার কিছু নেই। সারা জীবন চিন্তা করবি যে চারটা মেলেনি, কেন মেলেনি, ওটা নিয়ে বাবা আনন্দ করার কিছু নেই। যে তোমার ওটা ডিউটি, তোমাকে আমি ওই শিক্ষাটা দিয়েছি। সেদিন থেকে আমি আবার প্রণাম করলাম, স্যারকে জড়িয়ে ধরলাম, মানে এরকম রিলেশন ছিল আমার সাথে স্যারের। তো সেই শিক্ষাটা নিয়ে আজও চলি। কোনো চার্ট মিললে আজকাল আনন্দ হয় না, কোনো চার্ট না মিললে খুব চিন্তা করি কেন মেলাতে পারি, ওটা আমার ডিসক্রেডিট, উল্টো দিকের লোকটার না। জ্যোতিষটা তার ডেঞ্জারাস না। মনে করো যে সমস্ত জাতক বা জাতিকার ইন্টারসেকশনে লগ্ন পড়ে যায়, মনে করো 7টা 20-তে কারোর ডেট অফ বার্থ টাইম,
7:19 মনে করো ডিস্ট্রিক্ট লগ্ন, চেঞ্জ হয়েছে 7টা জায়গাটা। একদম ট্রানজিশন মোমেন্ট। এবার পার্টি বলছে 7:20, দেখে 7:19 কিন্তু বৃশ্চিক। তখন এই সাধারণ জ্যোতিষরা, মানে আমার খুব রাগ হয় এই জ্যোতিষীদের ওপরে এই কারণেই, এরা কেউ খাটতে চায় না। প্রচুর বলেছি আমি, স্টুডেন্টদেরও প্রচুর বলেছি, এখনও বলি যারা শেখে, যে আলটিমেট খাটবি, একটু খাটতে অসুবিধা কী আছে? ওই চার্টটা দুবার দেখতে হয়, ক্রস ভেরিফিকেশন করতে হয়। একবার বৃশ্চিক থেকে দেখবো, একবার ধনু থেকে দেখবো, এবং কোনটা প্রমিস করছে সেটা ফাইনাল। তাই এরা বৃশ্চিক থেকেই বলে দিল, বা ধনু 7:20 ধনু থেকেই ফাইনাল। ব্যাপারটা তো ছেলে খেলার জায়গা চলে যাচ্ছে ওটা। ঠিক কথা। আচ্ছা স্যার, যদি একদম আমরা শেষের জায়গায় এসে পৌঁছে গেছি প্রোগ্রামের, আমাদের অডিয়েন্সের জন্য খুব ছোট্ট করে ভালো থাকার যদি কোনো উপদেশ দেন। ভালো থাকার জন্যে নিজেকে আগে বুঝতে শিখুন, নিজেকে বিশ্বাস করতে শিখুন, আর নিজের কাছে পরিষ্কার থাকুন যে আপনি কি করতে চাইছেন, কতটা করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন। আপনার যদি জায়গাটা ক্লিয়ার না হয়, অনেকগুলো যদি আপনি সেক্টর দেখে ফেলেন, তাহলে কিন্তু প্রবলেমটা অনেক বেশি হয়ে যাবে। তার কারণ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে জড়িয়ে ফেলবেন। খুব ছোট ছোট করে টার্গেট করুন এবং ছোট ছোট করে পথ চলুন। কোনো ভালো মানুষের সাথে, নট অনলি জ্যোতিষী তান্ত্রিক দরকার নেই, ভালো মানুষ, তাদের সঙ্গে চলাফেরা করুন, শান্তিতে থাকুন। অত্যধিক অর্থই অনর্থর মূল আমরা জানি। অত্যধিক অর্থের পেছনে দৌড়তে হবে না, শান্তি খুঁজুন, সুখ খুঁজবেন না। অসাধারণ, থ্যাংক ইউ।